কি ব্যাপার মাম্মা, তুমি নিচে আসবে? আসবো। রোজা উত্তর দিয়েই জায়ার গালে ছোট্ট হাত রেখে আদুরে গলায় বলল, পুপি চলো নিচে যাই, হাঁটতে যাই। জায়া রোজার দিকে সোজা তাকিয়ে না বলে দিল। ফুপি যাবে না, তুমি ফারিয়া ফুপিকে নিয়ে যাও, দেখো সে উঠেছে কিনা। তার কথা শেষ হতে না হতেই রুমে প্রবেশ করলো ফারিহা। শুরুতে উকি দিয়ে বিছানার দেখে নিল জায়া আছে কিনা, তারপরে ভেতরে আসলো। বিছানায় জায়াকে না দেখে বারান্দায় আসলো। আরে বাস, বিয়ের করে উঠে পড়েছে তাড়াতাড়ি। দিনটা খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল। সময়টা ভরা সন্ধ্যা। খানিক আগে মাগরিবের আজান শেষ হয়েছে। সাথে সাথে খান বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার তোড়জোড় শুরু হয়ে গেছে। বাড়ি জুড়ে কেবল আলো আর সাজসজ্জায় ব্যস্ততা। তবে এই ব্যস্ততার কেন্দ্রবিন্দু নিজের ঘরে আয়নার সামনে বসে আছে জায়া। লাল লেহেঙ্গাটা পরেছে কিছুক্ষণ আগেই। ঝরঝরে চুলগুলো পিঠ বেয়ে নামছে। মেহেদির রঙের রাঙা হাতগুলো বর্ণিত আলোয় আরও উজ্জ্বল দেখাচ্ছে। তার চারপাশ ঘিরে রয়েছে কাজিন বোনেরা। সবাই মিলে তাকে সাজানোর কাজে ব্যস্ত। বাইরে থেকে আলাদা করে কোনো মেকআপ আর্টিস্ট আনার প্রয়োজন হয়নি। মেয়েগুলো নিজেরাই একেবারে পেশাদারের মতো কাজ সামলে নিচ্ছে। নিজেরা সেজে গুজে এবার জায়াকে বধূ বেশে সাজিয়ে দিতে ব্যস্ত। ফারিয়া জায়ার চুল আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ আফসোসের সুরে বলে উঠল, এটা কোনো বিয়ে বাড়ি হলো? না হলো গায়ে হলুদ, না হলো সঙ্গীত, কিচ্ছু হলো না। ভালো লাগে না, পুরো দিনটাই মনে হলো বরবাদ। ফারিয়ার কথা ধরতে সবাই হেসে ফেলল। তার সাথে আখির ননদ নিজেও সুর মিলিয়ে বলল, আসলে আমার ভাবির বিয়ে তো এসব কিচ্ছু করি নেই। এমন কেন? আজকালকার বিয়েতে গায়ে হলুদ, সঙ্গীত এসব না হয়? আখি তাদের কথার উত্তর দেওয়ার জন্য মুখ খুলবে তার আগেই মারিয়া সামান্য হেসে বোঝানোর মতো করে বলে উঠল, এসব গায়ে হলুদের রীতিতে এই বাড়িতে কেউ পছন্দ করেন না। বাড়ির ছেলেদের কারোরই গায়ে হলুদ, তারপর গোসল করিয়ে দেওয়া, বরকনের হলুদের পাল্টাপাল্টি, সঙ্গীত এসব একদমই পছন্দ নয়। তাই এগুলো এই বাড়িতে হয় না। ভাবি ঠিক বলেছে। বিয়েতে আমার বাপ ভাইরাও এসব পছন্দ করে না কেউ। তবে সমস্যা নেই, তোমাদের বিয়েতে তোমরা আর তোরা মন মতো যা খুশি করিস, কেউ বাধা দিবে না। আমরা তখন মন ভরে দেখে আসবনি সবার এনজয়েবল মোমেন্টস। হেসে হেসে বলল আখি। সবাই কথা বলতে বলতেই জায়ার চুল বাঁধা হয়ে গেল। মারিয়া ওকে এক এক করে জুয়েলারিগুলো পরিয়ে দিতে লাগলো। বিছানার কোণে বসে রোজা সবটাই দেখছে মনোযোগ দিয়ে। আখি জায়াকে মেকআপ করাতে গেলে তখনই বাধা দিল জায়া। আয়নায় নিজেকে দেখে নিয়ে বলল, ভারী মেকআপ করিও না, আমার এগুলো পছন্দ না। এইসব এত গাঢ় কালার, আইলাইনার এসব না দিলেও চলবে। জায়ার কথা শুনে আখি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে চেনা স্টাইলে মেকআপ করে দিব। তাহলে ঠিক আছে, একদম সেভাবে। এত কিছু ইউজ করব না, তুই চুপ করে বসে থাক। বাড়িতে মেহমান ভর্তি, যেন এক প্রাণবন্ত উৎসবের আখড়া হয়ে উঠেছে। মেহমান বলতে সবাই নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, একান্ত আপন মানুষদের মিলন মেলা। পুরো বাড়ি সাজানো হয়নি খুব বেশি, তবে সামনের অংশ আর ড্রয়িং রুমটি এমনভাবে সাজানো হয়েছে যেন দেখে মনে হয় একটা ছোটোখাটো একটা সেন্টার। বাড়ির সামনের অংশে হালকা আলো আর ফুলের সাজে এক ধরনের স্নিগ্ধতা যোগ হয়েছে। আর ড্রয়িং রুমটি এক মোহনীয় কেন্দ্র রূপান্তরিত হয়েছে। হালকা সোনারের আভা মেশানো লাইটিং, মখমলের মতো রঙিন পর্দা আর ফুলের হালকা সাজে এমন মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে যে কেউ সেখানে ঢুকলে সহজেই মুগ্ধ হয়ে যাবে। বাড়ির কর্তারা ব্যস্ত মেহমানদের আপ্যায়নে, অন্যদিকে গৃহিণীরা হাতে হাতে এটা সেটা করেই চলছে। ব্যস্ততা যেন সবারই। ড্রয়িং রুমে হিমান, হেমায়েত আর দুই ফুপুর 3 ছেলে মিলে একটা সুন্দর ব্যবস্থা করতে ব্যস্ত। তারা ড্রয়িং রুমের সোফাগুলো মাঝখানে টি টেবিলের উপর দিয়ে একটি সোজা সারিতে সাদা আর হলুদ ফুলের দেওয়াল ঝুলিয়ে দিচ্ছে। সোফাগুলোর সেই দেওয়ালের দুপাশে এমনভাবে রাখা হয়েছে মাঝখানে একটা ছোট জায়গা তৈরি হয়। সেখানে রাখা কাচের টেবিলে
কাবিননামা আর ফুলের টুকটাক সাজানো জিনিসপত্র রাখা হবে। প্ল্যান অনুযায়ী ফুলের দেওয়ালের এক পাশে জায়া আর অন্য পাশে কল্প বসবে। বাড়ি সাজানোর লোকেরা আগেই আশেপাশের অংশটি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। ওইদিকে কল্প সবার দৃষ্টি আকর্ষণ করছে যেন। সাদা পাঞ্জাবি আর পায়জামার ওপর কালো সিলভারের জ্যাকেট পরা কল্পের ব্যক্তিত্ব আরও দৃঢ়ভাবে প্রকাশ পাচ্ছে। তার পোশাকের মধ্যে কোনো কারুকার্য নেই, পুরোপুরি সাদামাটা অথচ বেশ ভারী। বাম হাতে বরাবরের মতোই শোভা পাচ্ছে ঘড়ি। চুলগুলো বেশ পরিপাটি করে গোছানো। আফরাজের পাশে দাঁড়িয়ে সে আগত অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে বিনয়ের সাথে। একের পর এক মানুষ তাকে শুভ কামনা জানাচ্ছে, তার জন্য দোয়া করছে। কল্পের মুখে মৃদু সৌজন্যমূলক হাসি শোভা পাচ্ছে। ড্রয়িং রুমে আলো ছায়ার খেলা, মানুষের ব্যস্ততা আর আনন্দের উৎসতার ভরপুর পরিবেশ এক মুহূর্তের জন্য স্থির হয়ে থাকছে না। সব কিছু এত সুন্দর করে সাজানো হয়েছে যে মনে হচ্ছে ছোট একটি মুহূর্তেই জীবনের সবচেয়ে আনন্দময় স্মৃতি তৈরি হয়ে যাবে। প্রফেশনাল ক্যামেরাম্যান একের পর এক ছবি ক্যামেরা বন্দি করছে। এত শত ব্যস্ততার মাঝে অবশেষে শেষ হলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ঘড়ির কাঁটায় তখন প্রায় 7:30। চারপাশে এক ধরনের উৎসব মুখর গুঞ্জন। ঠিক সেই সময় দরজায় দেখা মিলল সেই বিশেষ মানুষের নিকাহ সম্পাদনের দায়িত্বে থাকা কাজী সাহেব। ঘরের পরিবেশ মুহূর্তেই আরও উৎসাহিত হয়ে উঠল। কল্প নিজের জন্য নির্ধারিত আসনে বসে পড়েছে। এখন শুধু অপেক্ষা কনে আসার। শুরুতে কিছুই তেমন মনে হচ্ছিল না, কিন্তু আসন গ্রহণ করার পর থেকেই কল্পের ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলে যেতে লাগলো। তার বুকের ভেতর হালকা উত্তেজনার ঢেউ, কি যেন একটা চাপা টান, নার্ভাসনেস নাকি অন্য কিছু। মনের এক কোণে থেকে ধীরে ধীরে কিছু প্রশ্ন উকি দিতে শুরু করলো। নিজের ভেতরের সত্তা যেন তাকে নীরবে প্রশ্ন করে বসল। শুরুতে তো এত দৃঢ়ভাবে না বলেছিলে, তাহলে হঠাৎ করে এত দ্রুত বিয়েতে রাজি হয়ে গেলে কেন? তুমি কি ভয় পেয়েছিলে কারো, নাকি নিজের মনে লুকিয়ে থাকা অন্য কোনো অনুভূতির টানে এমন সিদ্ধান্ত নিয়েছো? কল্প এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের টেবিলের উপরে রাখা কাবিননামার খাতার দিকে। খাতার সাদা পাতাগুলো যেন তার নিজের মনের অস্বস্তিগুলোকে আয়নার মতো প্রতিফলিত করে দেখাচ্ছে। সেসব পাতার উপরে লেখা প্রতিটি শব্দ এখন তাকে আরো গভীর এক বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে। তার মনে হলো এই কাবিননামা শুধু কাগজের টুকরো নয়, এটি তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এক দিক থেকে তার সমস্ত স্বাধীনতা, তার অহংকার যেন এই পাতার উপর জমা হতে যাচ্ছে। আবার অন্যদিকে এটি হতে পারে জীবনের এমন এক মোড় যেখানে তার নতুনভাবে নিজেকে অন্যরকমভাবে খুঁজে পাওয়া সম্ভব। সে বুঝতে পারছিল না এই মুহূর্তে তার অস্বস্তিটা ঠিক কিসের জন্য। নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করতে করতেই সে গভীরভাবে টেবিলের দিকে তাকিয়ে রইল। বাইরে থেকে হয়তো সে শান্ত, অথচ মনের কোণে এই বিয়ে, এই সিদ্ধান্ত, এই মুহূর্ত সব কিছু মিলিয়ে একটা অজানা অনুভূতির পাশাপাশি এক ধরনের রোমাঞ্চ কাজ করছিল। অবশেষে আনা হলো জায়াকে একদম বধূ বেশে। এক স্বপ্নময় লাল টুকটুকে বউ, যার উপস্থিতি পুরো পরিবেশটাকে আরো রঙিন করে তুলল। তার পরনে ভারী লেহেঙ্গার উপর শাড়ির মতো করে লেহেঙ্গার সাথে ওড়নাটা জড়ানো, অন্য আরেকটি ওড়না মাথায় ঘোমটা দেওয়া, যার আড়ালে লুকিয়ে রয়েছে জায়ার ছোট্ট নার্ভাস মুখখানা। জায়ার প্রতিটি পদক্ষেপ কল্পের হৃদয়ে এক ধরনের কম্পন তৈরি করছে। তার প্রতিটি এগিয়ে আসার মুহূর্ত যেন সময়কে থমকে দিচ্ছিল। জায়াকে নিয়ে এসে বসানো হলো কল্পের ঠিক বিপরীত পাশে ফুলের দেওয়ালের ওপারে। তারা মুখোমুখি বসে থাকলেও সেই দেওয়ালে যেন তাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করছিল। তবু মনে হচ্ছিল সেই দূরত্ব এক ধরনের আবেগ ঘন মুহূর্ত তৈরি করছে। দুজনের হৃদয়ের ভেতরে ভেতরে এক অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছিল, যা মুখে বলা না গেলেও তাদের চোখের ভাষায় প্রকাশ পাচ্ছিল। চারপাশে সবাই তাদের ঘিরে দাঁড়িয়ে, উৎসাহ আর আনন্দের মুখর পরিবেশ। তবে সেই ভিড়ের মধ্যে কল্প আর জায়া যেন নিজেদের ছোট্ট এক ভাবনার জগতে হারিয়েছিল। কাজী সাহেব তার কাজ শুরু করলেন।
তার মুখ থেকে উচ্চারিত কথাগুলো ঘরের পরিবেশকে আরো গভীর করে তুলল। প্রত্যেক শব্দ ভারী মনে হচ্ছিল, প্রতিটি বাক্য তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচক লাগছিল। কল্প জায়ার মনের গভীরে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি, উত্তেজনা, নার্ভাসনেস আর এক ধরনের অজানা অনুভূতি। অন্যদিকে জায়ার ছোট্ট হাতগুলো ওড়নার নিচে থরথর করে কাঁপছিল। সে হয়তো বাইরে শান্ত দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তার মনের ভেতরে এক ধরনের আতঙ্ক আর অনিশ্চয়তা কাজ করছিল। এই মুহূর্তে দু ভিন্ন সত্তা এক সূত্রে বাধা পড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। বাইরে থেকে হয়তো সব কিছু নিয়মাফিক মনে হচ্ছিল, কিন্তু তাদের মনের গভীরে তখন আবেগের স্রোত বইছিল যা কেবল তারাই অনুভব করতে পারছিল। বিয়ে সম্পূর্ণ হলো কবুল বলার ধ্বনিতে। মুহূর্তেই আলহামদুলিল্লাহ শব্দে মুখরিত চারপাশ। সবাই খুশি হলো। এই খুশির মাঝে স্টাফরা বাড়ির কর্তাদের কথা অনুযায়ী সবাইকে 2-3টে করে খেজুর দিতে লাগলো। এবার কাবিননামা দেওয়া হলো। আগে জায়ার সামনে বাড়িয়ে দেওয়ার সাথেই তার হাতে কলম গুজে দেওয়া হলো। বলা হলো নির্দিষ্ট জায়গায় সিগনেচার করতে। জায়া শুরুতে কিছুক্ষণ থেমে থাকলো। হাতটা মৃদু কাঁপছে তার। ভরসার জন্য দৃষ্টি দিল পাশে বসা বাবার দিকে। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে সামনে তাকালো। আবার ফুলের আড়ালে বসে থাকা কাঙ্ক্ষিত মানুষের অবয়ব দেখা যাচ্ছে, যাকে কবুল বলে গ্রহণ করেছে কিছুক্ষণ আগে। জায়া সিগনেচার করে দিল। এরপর সেটি ফুলের শাড়িগুলোর নিচ দিয়ে গেল অপর প্রান্তে। মুহূর্তের মাঝেই বিবাহের সব কার্য সম্পূর্ণ হলো যেন। আলহামদুলিল্লাহ শব্দ ও উপস্থিতি সবার মুখে মুখে শোনা গেল। ক্যামেরাম্যান বর কনের ছবি তুলবেন একসঙ্গে, সেই জন্য এবারে জায়া আর কল্পকে এক সোফায় বসানো হলো। কষ্ট করে উঠতে হলো না জায়াকে। কল্প নিজ দায়িত্বে ওপাশ থেকে এ পাশে এসে জায়ার পাশে বসলো। বড়রা সেখান থেকে সরে গেলেন। জায়া এখনো ঘোমটার আড়ালে মাথা নিচু করে আছে। ফারিহা এসে কল্পকে বলল, ভাই আপুর ঘোমটা তুলে দাও, এভাবে সব ছবি তুলবে নাকি? কল্প শান্ত চোখে তাকালো ফারিহার দিকে। ফারিহার মুখে মিষ্টি হাসি, হাতে ফোন ধরে রাখা, ক্যামেরা অন, ভিডিও করবে সে। কল্প ধ্যান দিল সদ্য বিবাহিত নববধূর দিকে। তার বধূ কল্প ফারিহার কথায় চুপচাপ তার দিকে তাকালো শান্ত শীতল চোখে। ফারিহার চোখে হাসি, মুখে দুষ্টুমি। হাতে ধরা ফোনে ক্যামেরা অন, স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিও করবে সে। ফারিহার কথায় কল্প কোনো কথা না বলে দৃষ্টি ফেলায় জায়ার দিকে। তার সদ্য বিবাহিত স্ত্রী ভাবতেই কল্পের মনে এক অদ্ভুত কম্পন তৈরি হলো। ভাবতেই বুকের ভেতর ভারী কিছু জমা হলো যেন। ওইদিকে জায়া ফারিহার কথায় পুরোপুরি অস্বস্তিতে পড়ে গেছে। তার মেহেদি রাঙ্গা হাত দুটো কোলের উপর, কিন্তু নড়াচড়া থেমে নেই। বারবার আঙ্গুল মুঠো করছে, ছাড়ছে। ঘোমটার আড়ালে তার মুখ অদৃশ্য থাকলেও শরীরের ভাষা বলে দিচ্ছে সে খুবই বিব্রত। কল্প ধীরে নিজের হাতটা বাড়ালো জায়ার দিকে। হাত উঠল ধীরে ধীরে। আঙ্গুলগুলো এক মুহূর্তের জন্য থেমে গেল জায়ার ঘোমটার কিনারায়। এ যেন একটা অনিবার্য মুহূর্ত, যা কল্পের মনের গভীরে হালকা স্পষ্ট ছাপ ফেলে দিচ্ছে। সে এক গভীর শ্বাস নিল। নিজের মনের মধ্যে দোলাচল সামলে নিয়ে ঘোমটার কিনারা ধরে উন্মুক্ত করলো জায়ের মুখখানি। সঙ্গে সঙ্গে সোনালির আভায় আলো ঝলমলিয়ে পড়ল জায়ার মুখে, তার চোখের নিচের দিকে। মুখে এক অস্বস্তির সাথে এক অন্যরকম লাজুকতা ছেয়ে পড়েছে। সাহস হচ্ছে না কল্পের দিকে তাকানোর। কল্প ঘোমটাটা সরিয়ে দিতেই পাশ থেকে ফারিহা চুপিসারে বলে উঠল, উফ কল্প ভাই, পারফেক্ট শট, দারুণ। কল্প কোনো উত্তর দিল না। তার ঠোঁট নড়ল না, চোখ একেবারের জন্য সরল না জায়ের মুখ থেকে। তার দৃষ্টি পুরোপুরি আটকে গেছে জায়ের মুখে, তার নববধূর মুখের দিকে। সময় যেন থেমে গেছে তার আশপাশ। প্রথমবারের মতো বিবাহিত নববধূর মুখের দর্শনে যেন ধাক্কা খেলো বুকের ভেতর। আজ আর কোনো বোন নয়, আজ যে তার বধূকে দেখছে সে। কল্পের এভাবে তাকিয়ে থাকায় জায়া চোখ তুলে তাকাতে পারছে না, আর না কিছু ভাবতে পারছে। এই মুহূর্তে দুজনের এভাবেই কিছু ছবি ক্যামেরা বন্দি হলো।
একজোড়া দম্পতি সভায় বসে কেউ তাকিয়ে আছে বধূর দিকে, আবার কেউ লজ্জায় তাকিয়ে আছে নিচের দিকে। অদ্ভুত সুন্দর লাগছে। এর মধ্যে মারিয়া, আখি, হেমায়েত এসে তাদের দেখে মারিয়া কল্পের কানে ফিসফিস করে বলল, ভাই কল্প, বাকিটা না হয় একান্তে দেখে নিও, এখন একটু আমাদেরকেও দেখার সুযোগ করে দাও, কিছু ছবি তুলি। আচানক জায়ের ঘোমটাটা থেকে হাত সরে গেল কল্প। নিজের ভেতরে এক অদ্ভুত চাপ থেকে মুক্তি পেল। অন্যদিকে হাঁপ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল জায়া। এতক্ষণ ধরে চেপে রাখা শ্বাস যেন নিমিষেই বেরিয়ে এলো। কল্পের এই আচমকা সরে যাওয়া দেখে আশপাশে থাকা আখি আর মেয়েরা হাসি থামাতে পারছে না। তাদের খিলখিল হাসির মুহূর্তেই পরিবেশটা হালকা হয়ে গেল। এরপর শুরু হলো ছবি তোলার পর্ব। একে একে কল্প আর জায়ার নানান রকম ছবি তোলা হলো, কখনো একসঙ্গে, কখনো পুরো পরিবারের সঙ্গে। প্রতিটি ছবি যেন এক একটা গল্পের মতো, যা একদিন অতীতের পাতায় স্মৃতির অমূল্য ধন হয়ে থাকবে। ছোট ছোট দুটো ছেলে মেয়ের আজ বিয়ে হয়ে গেল। এর দৃশ্য দেখে বয়োজ্যেষ্ঠদের চোখে গর্ব আর ভালোবাসার ঝিলিক। সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়, ছোটরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় চোখের পলকে। খাওয়া দাওয়া, গল্প গুজব আর মজার আড্ডায় বাড়ির পরিবেশটা ছিল পুরো উৎসব মুখর। হাসি ঠাট্টা, খুনসুটিতে সবাই যেন নিজেদের আনন্দের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মেহমানদের একে একে বিদায় নেওয়া শুরু হলো। যারা ক্লান্ত তারা নির্ধারিত ঘরে চলে গেল। কেউ কেউ হয়তো বাড়ির এক কোণে আরাম করে বসে গল্পে মগ্ন হয়ে রইল। শেষে বাড়ির সব মেয়ে কাজিনরা মিলে জায়াকে কল্পের ঘরে দিয়ে এলো। তাদের হাসি আর মজার কথাগুলো জায়াকে যেন লজ্জায়, অস্বস্তি বোধে ভরিয়ে দিচ্ছিল। মেয়েরা কল্পের ঘরে জায়াকে রেখে দরজার সামনে দাঁড়িয়ে একটু খুনসুটি করেই ফিরে গেল। অন্যদিকে ছেলেরা ঘিরে ধরল কল্পকে। নানান ধরনের রসিকতা, পরামর্শ আর উৎসাহের বন্যায় ভাসিয়ে দিল তাকে। এভাবেই ধীরে ধীরে রাত গভীর হলো আর বাড়িটা উৎসবের রেশ নিয়ে ঘুমিয়ে পড়াতে তাগিদ রইল। রাতের সময় 1টা গভীর হলেও এক অদ্ভুত উত্তেজনা ভর করেছে কল্পের রুমে। আজকের রুমটি যেন দৈনিত্য থেকে একেবারে ভিন্ন, অচেনা। না, এখানে কোনো চমকপ্রদ সজ্জা নেই, কিন্তু প্রতিটি ছোটোখাটো পরিবর্তন রুমটিকে অন্য এক আবহ এনে দিয়েছে। বিছানার চাদর নতুন, ঝকঝকে সাদা লালের মিশ্রণ আর মখমলের এক অন্যরকম মাধুর্য ছড়াচ্ছে। জানালার পর্দাগুলো নকশায় আজ বেশ স্নিগ্ধ আর রুচিশীল। লাইটিংয়ের সাধারণ উজ্জ্বলতা বদলে হালকা মৃদু টেবিল ল্যাম্পের নরম আলো রুমটিকে এক মোহনীয় আভায় ভরিয়ে তুলেছে। বেডসাইড টেবিলে রাখা লাল গোলাপের ছোট্ট তোড়াটি যেন গোটা পরিবেশের কেন্দ্র। তার সুবাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে। খাটের মাঝখানে বসে আছে জায়া, মাথায় টানা ঘোমটা মাথার উপরে তুলে রাখা। ভারী লেহেঙ্গা আর অলংকারের ভার তার সহ্য সীমার বাইরে চলে গেছে, তবুও সে ধৈর্য ধরে বসে আছে। তার ঠোঁটে এক চিলতে বিরক্তি ফুটে উঠলেও মুখে তেমন কোনো অভিব্যক্তি নেই। হাতের মুঠোয় ধরে ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এখন এই ফোনই তাকে নিস্তব্ধতার কোলাহল থেকে মুক্তি দিবে। প্রায় অনেকটা সময় কেটে গেছে। তাকে এই রুমে আনার পরে কিছু নির্দেশনা দেওয়া হলেও কাঙ্ক্ষিত মানুষটি এখনও আসেনি। রুমের নিস্তব্ধতা তার মনের ভেতরে এক একটা ঢেউ তুলে দিচ্ছে। অজানা উত্তেজনা আর চিন্তা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে। কি করবে, কি বলবে, এসব ভাবতে ভাবতে তার মস্তিষ্ক যেন অসাড় হয়ে আসছে। পরিস্থিতি থেকে মন সরানোর একমাত্র উপায় মনে করে ফোনেই ডুবে থাকার চেষ্টা করছে সে। বাইরে থেকে দেখলে শান্ত লাগলেও তার ভেতরে চলছে এক অশান্ত ঝড়। এই পরিবেশ, এই অপেক্ষা আর অলংকারের অতিরিক্ত ভার তার সহ্যের সীমাকে ক্রমশ পরীক্ষায় ফেলছে। তবু অপেক্ষার যেন শেষ হয় না কাঙ্ক্ষিত সেই মানুষটির। সে অজানা ভয় আর নার্ভাসনেসের মধ্যে এবার চরম বিরক্ত। হয়তো সেই ব্যক্তির অবসান ঘটল এবার। সিটকিনি না আটকানোর দরজায় খট করে খুলে যায় এবার।
জায়া হকচকিয়ে ওঠে, অপ্রস্তুত হয়ে তাকায় দরজার দিকে। কল্প প্রবেশ করছে ভেতরে। জায়া তাকে দেখে সমস্ত বিরক্তি সাইডে রেখে মুহূর্তেই বিভ্রান্ত হয়। কি করবে না করবে ভেবেই হাত কাঁপতে থাকে তার। মনে হচ্ছে সব কিছু কেমন অস্বাভাবিক। সে চট করে ফোনটা পাশে রেখে মাথায় ঘোমটা ফেলে দেয়। মুখে ঢেকে যায় তার। কিছুটা লজ্জায় চোখ বন্ধ করে অস্থিরভাবে শ্বাস নিতে থাকে। এ যেন সত্যি বড্ড অদ্ভুত অস্বাভাবিক পরিস্থিতি তাদের জন্য। কল্প ধীরে সুস্থে ভেতরে এসে দেখল সিটকিনি তুলে দেয় যা, আর চোখে ঘোমটার আড়ালে খেয়াল করে জায়া। এর আগেও সে এই ঘরে থেকেছে, কখনো দরজার সিটকিনি উঠেনি, অথচ আজ উঠছে। হয়তো সম্পর্ক বদলে যাওয়ার দৌলতেই তা। কল্প দরজা লাগিয়ে পেছনে ফিরে জায়াকে উদ্দেশ্য করে নরম কোমল কণ্ঠে সালাম দেয় জায়াকে। জায়া দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকার পর অবশেষে নিজেকে সামলে মৃদু স্বরে সালামের উত্তর দিল। তার গলা এতটাই নিচু যে ঘরের নীরবতা না থাকলে শব্দ হয়তো হারিয়ে যেত। কল্প একবার আর চোখে তাকালো বিছানার মাঝখানে গুটিসুটি হয়ে বসে থাকা জায়ার দিকে। তারপর ধীরে ধীরে বেডসাইড টেবিলের দিকে এগিয়ে গেল। হাতে থাকা ঘড়ি আর ফোন সযত্নে নামিয়ে রাখলো টেবিলে। দীর্ঘশ্বাস ফেললো সে, ঠোঁট গোল করে। তারপর ধীর পায়ে জায়ের দিকে এগিয়ে গেল। কল্প যত কাছে আসছিল জায়ের বুকের ভেতর ততই যেন অজানা এক কম্পন ছড়িয়ে পড়ছিল। এসির ঠান্ডা হাওয়া রুমের প্রতিটি কোণে ছড়িয়ে থাকলেও জায়ার শরীর ঘামছিল। কল্প প্রতিটি পদক্ষেপ তার হৃদস্পন্দন আরও দ্রুত করে তুলছিল। কল্প এসে খাটের কিনারায় দাঁড়ালো নিঃশব্দে। তারপর চোখ তুলে তাকালো জায়ার ঘোমটায় ঢাকা মুখের দিকে। পুরো রুম নিস্তব্ধ, শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ নীরবতাকে ভাঙছিল। কল্প ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে জায়ার ঘোমটা সরিয়ে দিল। তার চোখে শীতল স্থির দৃষ্টি, কোনো অস্বস্তি নেই। সে জায়ার প্রতিটি অনুভূতি, প্রতিটি ভয়, প্রতিটি প্রশ্ন বুঝে নিতে চাইছে নিঃশব্দে। জায়া নিজেও এবার অজান্তেই সরল চাহনি নিয়ে তার দিকে তাকায়। মুহূর্তেই আবার দৃষ্টি নামিয়ে নেয়, আবার নিচের দিকে। তবে কল্প দৃষ্টি সরালো না। তার চোখে স্পষ্ট ছিল এক গভীর অনুসন্ধিৎসা। সে মনোযোগ দিয়ে তার নববধূর মুখের প্রতিটি শিরা উপশিরা খুঁটিয়ে দেখছিল যেন। পরিচিত মুখ হলেও আজ যেন এক অন্যরকম মনে হচ্ছিল তাকে। সে নীরবে তাকিয়ে থাকলো। জায়ার নাকের ছোট্ট পাথরের নাক ফুলটি আকর্ষণীয় করছে তাকে। মুখ থেকে আপনা আপনি অস্পষ্ট সুরে বেরিয়ে গেল, মাশাআল্লাহ। শব্দটিতে জায়া চমকে উঠল। কল্প নিজের অজান্তেই শব্দটি একবার নয় কয়েকবার উচ্চারণ করলো পরপর। এরপর ধীরে ধীরে নিজের ডান হাত বাড়িয়ে জায়ার মাথায় আলতো করে রাখলো। জায়ার মাথা নিচু, কিন্তু তার অভ্যন্তরে যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। কল্প তার মাথায় হাত রেখে নীরবে কিছু নির্দিষ্ট দোয়া পড়তে লাগলো। তার ঠোঁট নড়ছিল, তবে শব্দ ঠিক বোঝা যাচ্ছিল না। সে দোয়া শেষ করে আলতোভাবে আবার সরে এলো। কোনো কথা না বলে সামনে এগিয়ে যায় আলমারির দিকে। ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গিয়ে খট করে দরজাটা খুলল। ভেতরে হাত বাড়িয়ে বের করলো একটি মাঝারি আকারের বক্স, যা রঙিন পেপারে মোড়ানো। বক্সটি বেশ ছোট নয়, আবার বড় নয়, ঠিক একদম নিখুঁত সাইজের। সে বক্সটি নিয়ে এসে চুপচাপ জায়ার দিকে বাড়িয়ে দিল। চোখের ইশারায় নিতে বলল তা জায়াকে। জায়া এক মুহূর্ত অবাক হয়ে কল্পের দিকে তাকিয়ে রইল। এরপর একটু ইতস্তত করে ধীরে হাতে নিল বক্সটি। কল্প এবার পেছনে হাত বেঁধে দাঁড়ালো সোজা হয়ে। দৃষ্টি এখনো জায়ায় যে নিবদ্ধ। তার ভঙ্গিমায় এক ধরনের অপ্রকাশিত নম্রতা। শান্ত চোখে গভীর নরম কণ্ঠে বলল, বক্সটা খোলো। কল্প কি তুমি বলে সম্বোধন করলো? অবাক চকিত ভঙ্গিতে তাকালো জায়া। সে কি ঠিক শুনছে? কল্প তুমি বলে বলছে তাকে, সোজা তুই থেকে তুমি। জায়ার যেন কেমন লাগছে। সে চোখ পিটপিট করে কিছু না বুঝে নির্বোধের মতো প্রশ্ন করে বসল। কল্পের চোখে এক ঝলক হাসির রেখা খেলে গেল মনে হয়, আবার একই ভঙ্গিতে উত্তর করল, বক্সটা খুলে দেখো, ধরে রাখার জন্য দেয়নি। জায়া অপ্রস্তুত হয়ে কল্পের মুখের দিকে তাকালো। কিছুটা দ্বিধাগ্রস্ত, কিছুটা কৌতূহল নিয়ে সে ধীরে ধীরে বক্সটি খুলতে শুরু করলো। বক্সটি উন্মুক্ত করতেই চোখে পড়ে অসংখ্য চমক। ভেতরে আরও সারি সারি ছোট ছোট বক্স। জায়া অবাক হলো।
খুলতে লাগলো সেগুলো। প্রথম বক্সটি খুলতেই উজ্জ্বল আলোর মতো চিকচিক করে উঠে ছোট্ট একটি নাকফুল, যা নির্মাণ হীরের মিহি কারুকাজে। পাশেই আরেকটি বক্স রাখা, একটি ছোট পাথর বসানো আংটি, যা সাধারণ হলেও তার হীরের চমকানিতে চোখ আটকে যায়। দুটো জিনিসই সাধারণ অথচ অসম্ভব সুন্দর। জায়া এরপর তৃতীয় বক্সটি খুলতেই দেখা গেল দুটি চিকন স্বর্ণের চুড়ি আর তার পাশে একটি সরল স্বর্ণের চেন। সব কিছুতেই এক ধরনের সংযমী সৌন্দর্যের ছাপ। আরেকটি লম্বা আকৃতির বক্স, একটি চেক রাখা, সাথে রাখা একটি লাল গোলাপ। এটি হয়তো খুব তাজা নয়, তবে শুকিয়েও যায়নি পুরোপুরি। বক্সের এক কোণে রাখা কয়েকটি ভিন্ন বিদেশি চকলেট। সব দেখে অদ্ভুত হয়ে তাকায় সে কল্পের দিকে। সে এখনো নীরবে জায়ার দিকে তাকিয়ে আছে। দৃষ্টি বিনিময় হলো। জায়া কল্পের থেকে চোখ সরিয়ে আবারও বক্সে মনোযোগ দিল। চেকটা তুলে দেখতে লাগলো সে। এক পাঁচের পর বেশ কয়েকটি শূন্য দেখা যাচ্ছে। জায়া গুনে দেখলো এটি 15 লক্ষ টাকার চেক। সে প্রশ্নবোধক চাহনি দিল। কল্প হয়তো তার চোখের ভাষা বুঝলো, বলল, চেকটা তোমার পাওনা, আর বাকিটা উপহার। এতগুলো দিয়ে আমি কি করব? ইচ্ছেটা এখন চেকের মালিকের, সে তার ইচ্ছে মতো খরচ করতে পারে। এটা এখানে বাধা দেওয়ার কেউ নেই। নির্লিপ্ত গলায় বলল কল্প। যারা কি বলবে বুঝতে পারল না। এই মুহূর্তে এখন কি করা উচিত তাও যেন বুঝে আসলো না তার। শেষে কল্প বলল, এত সব ভারী পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে এসো, নামাজ পড়ার আছে। আবার তুমি সম্বোধন। জায়ার যেন কেমন লাগছে হঠাৎ এই সম্বোধনটায়, অথচ কল্প তাকে শুরুতেই স্ত্রীর সম্মান দিচ্ছে। সে বিছানা থেকে উঠতে চেষ্টা করলো। এবার ভারী পোশাক সামলে যেন নড়াচড়া করা কষ্টকর। কল্প তা বুঝতে পেরে নিজের ডান হাত বাড়িয়ে দিল। জায়ার হাত ধরে উঠতে সাহায্য করলো তাকে, যেন এটা তার দায়িত্ব। জায়া নিচে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সমস্ত জুয়েলারি খুলতে লাগলো এক এক করে। কল্প ততক্ষণে বিছানার এক কোণে বসে গেল ফোন নিয়ে। আপাতত জায়ার জন্য অপেক্ষা করা ছাড়া আর কাজ নেই। মধ্যরাত, আকাশ নিস্তব্ধতার এক বিশাল ক্যানভাস, যার মাঝে ঝলমলে তারাগুলো মুক্তার মতো ছড়িয়ে আছে। গাছপালার পাতাগুলো হালকা বাতাসে মৃদু সুর তুলে দুলছে, আর দূরে কোথাও একাকী ঝিঝি পোকা তার গান শুরু করেছে। বাড়ির কোলাহল থেমে গেছে, চারপাশে এখন শুধু নিস্তব্ধতা। এমনই গভীর এক মুহূর্তে নবদম্পতি কল্প আর জায়া নামাজের জন্য দাঁড়িয়েছে। তাদের একসঙ্গে নামাজ আদায় করার দৃশ্য যেন নিস্তব্ধ রাতে এক নতুন প্রার্থনার সুর ছড়িয়ে দিচ্ছে। এক অন্যরকম মাধুর্যতা ছড়িয়েছে রুমটিতে। তারা একসঙ্গে নামাজ পড়ে এবং শেষে দুজনই ধীর পদক্ষেপে মোনাজাতে হাত তুলে। কল্পের গভীর চোখ জোড়া যেন গভীর ভাবনার সমুদ্র। তার পাশে জায়া একটু অপ্রস্তুত, একটু সংকুচিত, কিন্তু ধীরে ধীরে তার মনেও এক ধরনের প্রশান্তি ভর করে। মোনাজাতের সময় কল্পের চোখ বন্ধ। তার মনে পড়ে পরিবারের ভার, দায়িত্ব এবং নিজের কঠোর বাস্তবতাগুলো। কিন্তু আজ তার মোনাজাতে কোনো অভিযোগ নেই। সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, আজকের দিনটির জন্য প্রার্থনা করছে। হে আল্লাহ, আমার নতুন দাম্পত্য জীবনে বরকত দাও। এই নারীর জন্য আমার হৃদয়কে কোমল করো। আমাকে এমন জীবনসঙ্গী করো যে তাকে সবসময় আগলে রাখবে। আমাদের মধ্যে ভালোবাসার মমতার বন্ধন তৈরি করো। তার কণ্ঠে কোনো শব্দ নেই, অথচ তার মুখে এক ধরনের আত্মসমর্পণের ছাপ, অন্তরের স্বার্থহীন এক চাওয়া। অন্যদিকে জায়ার অনুভূতি কিছুটা ভিন্ন, অথচ দুজনের চাওয়া পাওয়া যেন আজ এক। প্রথমে জায়া দ্বিধায় ভুগেছিল নানান কারণে। মনের মধ্যে নানান মিশ্র অনুভূতি হচ্ছিল তার, তবুও এখন যেন চাওয়া পাওয়া আছে কিছু। নামাজে তার মনেও একটা নরমতা এসেছে, যেন স্বচ্ছ এবং পবিত্রতার সাথে প্রার্থনা করে। হে আল্লাহ, আমাকে এই দাম্পত্য জীবনের সঠিক পথ দেখান। তাকে বোঝার শক্তি দিন আমায়। তার দায়িত্বে সাহায্য করার মতো একজন যোগ্য সঙ্গী হতে দিন আমায়। আমাদের এই বন্ধন যেন তোমার জন্যেই হয়।
রুমের ভেতর একটা হালকা বাতি জ্বলছে। সব কিছু মিলিয়ে পুরো রুম যেন মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। কল্প তার মোনাজাত শেষ করে জায়ার দিকে একবার তাকায়। তার গভীর চোখ দুটো একটা প্রতিশ্রুতি খুঁজে পাওয়া যায়। দুজনেই ঘুরিয়ে ফিরিয়ে একে প্রার্থনা করলো, অথচ দুজনেই দুজনের অনুভূতি অজানা। সবশেষে তারা নামাজ শেষ করে মনে এক পবিত্রতার ছোঁয়া নিয়ে উঠে। জায়া জায়নামাজগুলো সুন্দর মতো গুছিয়ে রেখে দেয় জায়গা মতো। তবে এবার বিপত্তি বাজে তার শাড়ি নিয়ে। সে অসহায় হয়ে তাকিয়ে নিজের পরনের শাড়ির দিকে। আজকের জন্য মারিয়া রুমের শাড়ি ছাড়া কিছু রেখে যায়নি, কিন্তু সে তো শাড়ি পরে থাকেনি কোনো সময়। মুহূর্তের মাঝে মুখটা আরও চুপসে যায় জায়ার। সে বিছানার কাছে দাঁড়িয়ে আর চোখে তাকায় কল্পের দিকে। কল্প আলমারি থেকে নিজের পোশাক বের করতে ব্যস্ত। পায়জামা পাঞ্জাবি চেঞ্জ করবে সে। এমন সময় জায়া বিরক্ত হলো মারিয়ার উপর। বিড়বিড় করে বলল, কি আজব ব্যাপার, শাড়ি রেখে গেলে আর বাকি পোশাক আশাক রেখে যেতে পারলে না? এই শাড়ি পরে ঘুমায় মানুষ, তাও কিনা। তার বিড়বিড় করার মাঝেই কল্প ওয়াশরুমে ঢুকে গেল। জায়া হতাশ শ্বাস ফেলে মাথা থেকে শাড়ির আঁচল নামিয়ে বিছানায় উঠে বসল। সঙ্গে সঙ্গে আবার অস্বস্তি হানা দিল তার মনে। কেমন লাগছে ব্যাপারটা। সে হাতে একটা বালিশ তুলে মাঝখানে রেখে দিতে যাবে, এমন সময় আবার মারিয়ার কথা মনে পড়ল। দেওয়াল তুলো না, সে তোমার হাজবেন্ড। সম্পর্ক যেমনই হোক, সূচনা যেমনই হোক, সত্যতা আগে। হাজবেন্ড শব্দটা যেন এক ঝাঁক ঝড়ের মতো কাঁপন ধরিয়ে দিল জায়ার শরীরে। কিছু সময়ের যেন সব অস্বস্তি ভুলে গিয়েছিল, যা আবার এসে হানা দিল হৃদয়ে। বুকের ভেতর এক মিশ্র অনুভূতির স্রোত বইতে শুরু করলো। অদৃশ্য কোনো একটা চাপ যেন তার উপরে চলে এসেছে এই মুহূর্তে। মনের মধ্যে হাজারো প্রশ্ন এবং অনুভূতি একে অপরকে তাড়া করতে থাকলো, যা সরিয়ে রাখলো এক পাশে। আপাতত বালিশগুলো ঠিকঠাক রেখে এক সাইডে শুয়ে পড়লো কম্বলটি টেনে। এরই মধ্যে কল্প ওয়াশরুম থেকে বের হয়ে এসে বেশ কিছু সময় পর বিছানার কাছে আসলো ধীর পায়ে। বিছানার সাইডে নিঃশব্দে বসে বেড সাইড টেবিল থেকে ফোনটি তুলে নিয়ে সময় দেখলো। তারপর ফোনটি নিঃশব্দে রেখে চোখ তুলে এক মুহূর্তের জন্য জায়ার দিকে তাকালো। তার চোখে কি কিছু ছিল, হয়তো কিছুটা ধারণা ছিল জায়ার মনোভাব সম্পর্কে। কিছুক্ষণ বসে থেকে যেন নিজের ভাবনাগুলো সাজিয়ে নিয়ে ধীর গতিতে বিছানায় শুয়ে পড়ল লাইট অফ করে। তার নিঃশব্দ প্রতিটি পদক্ষেপ জায়ার মনে আরও গহীন দাগ ফেলে গেল। সে কোনো সারা শব্দ কিংবা নড়াচড়া করলো না, শুধু একা নিজের ভেতরের অনুভূতিগুলোর সঙ্গী হলো। চোখ বন্ধ করে রেখে সব কিছু অনুভব করছিল যেন। কল্প আলতোভাবে টান টান শুয়ে পড়ে চোখ দুটো হাতের কোনোই দিয়ে ঢেকে দিল। এবারে যেন অন্ধকারের মধ্যে আরও নীরবতা নেমে আসলো রুমের প্রতিটি কোণ জুড়ে। এভাবেই নীরবে কিছু সময় কেটে গেলে হঠাৎ জায়ার কিছু মনে হতেই সে পাশ না ফিরেই প্রশ্ন করে বসল, ওই কিডন্যাপার যে আমাকে কিডন্যাপ করেছে সে মারা গেছে, কিন্তু কিভাবে? কল্প কোনো নড়াচড়া করলো না, বরং গম্ভীর গলায় প্রশ্ন করলো, কে বললো? নিউজ পড়ছিল চোখের সামনে। তো নিউজে কি এটা বলে দেয়নি কিভাবে মারা গেছে? এবার কল্পের দিকে ফিরল জায়া, চোখ ছোট ছোট করে বলল, সত্যি করে বলো তো, তুমি কিছু করনি তো? কিংবা আফরাজ ভাই, ইমান ভাই, তোমাদের তো আবার। কথা সম্পূর্ণ হতে না দিয়ে কল্প মাথা ঘুরিয়ে তাকালো জায়ার দিকে, কপাল কুঁচকে বলল, সিরিয়াসলি যা? না, তোমাদের কারো বিশ্বাস নেই। এবারে কারো দিকে কেউ নজর দিলে তোমাদের তো মাথা ঠিক থাকে না। কল্প সরাসরি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে জায়ার দিকে, মুখে আর কোনো কথা বলছে না। জায়া কিছুটা বিব্রত হলো। এখন আর কি বলবে ভেবে চোখ পিটপিট করলো সে। কল্প যেন কিছু বলতে যেও বলতে পারছে না। সে বেশ কিছু সময় নিয়ে বলল, আজ বলছে চিন্তা ভাবনা কম করলে ভালো হয়। ঘুম কি ধরেনি নাকি ঘুম পাড়িয়ে দিতে হবে? হায় হায় কি বলে। জায়া কল্পের কথা শুনে টুপ করে কম্বলের ভেতরে ঢুকে গেল, মুখটা পুরোপুরি ঢেকে বলল, কে বলছে ধরিনি? এই যে আমি ঘুমিয়ে গেছি, আর কথা না বললেই হয়। জায়ার হঠাৎ কম্বলের নিচে চলে যাওয়া দেখে মৃদু হাসি ফুটে উঠল কল্পের ঠোঁটে, যেন মজা পেয়েছে বেশ। সে মুচকি হেসে আবারও আগের মতো হয়ে চোখ বন্ধ করে নিল। সারা দিনের ব্যস্ততা ক্লান্তিতে মুহূর্তের মাঝেই হয়তো দুজনের চোখে ঘুম এসে ভর করল। রুমের মধ্যে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল।
ভোরের দিকে ফজরের আজান কানে পৌঁছাতেই ঘুমটা ছুটে গেল কল্পের সঙ্গে ফোনের এলার্মের তীব্র ধ্বনি যেন তার সমস্ত ঘুম দূর করে দিল। চোখের পাতা এলোমেলোভাবে খুলে হাত বাড়িয়ে ফোনটা ধরে এলার্ম বন্ধ করলো সে। নড়াচড়া করার চেষ্টা করতেই শরীরের পাশে অদ্ভুত এক অনুভূতি জাগল। কিছু একটার উপস্থিতি অনুভব করলো। মাথা কাত করে তাকালো পাশে। জায়া একদম তার কাজ ঘেঁষে গুটিসুটি হয়ে শুয়ে আছে, নিঃশ্বাস গভীর। গায়ের কম্বলটা কোমরের দিকে, অবস্থান কিছুটা এলোমেলো। কল্প জায়াকে পর্যবেক্ষণ করে সাবধানে সরে এলো যেন জায়ার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। নিজের গা থেকে কম্বলটা তুলে আলতোভাবে জায়াকে ঢেকে দিয়ে এরপর নিঃশব্দে বিছানা থেকে উঠল। প্রায় 15 মিনিট পর একদম ফ্রেশ হয়ে নামাজের অজু করে এসে ছোট ছোট শব্দে জায়ার নাম ধরে ডাকতে লাগলো। কতক্ষণ টানা ডাকার পর জায়ার থেকে আদো আদো কণ্ঠস্বরের উত্তর আসলো। কি হয়েছে? উঠবো না আমি। আজান দিছে। দিক, তুমি সকাল সকাল আমার রুমে কি করছো? কল্প শুরুতে হতভম্ব হলেও কিছুক্ষণ পর ঠোঁট এলিয়ে হাসলো। বিছানার কাছে দাঁড়িয়ে জায়ার দিকে কিছুটা ঝুঁকে ধীরে বলল, চোখ খুলেন ম্যাডাম, দেখেন কার রুম। জায়া নিশ্চুপ। প্রায় 1 মিনিট পর বলল, আচ্ছা, যার রুম হয় হোক, আমি এখন উঠবো না। চোখ খুলছে না আমার। তুমি সকাল সকাল জ্বালাতে এসছো কেন? কল্প এবার দাঁতে দাঁত চেপে বলল, আমি জ্বালাতে এসছে? এখন না উঠলে ঠান্ডা পানি এনে ঢেলে দেব। ওকে, এতে করে বিছানা ভিজে যাবে পুরোটা। গায়ে ছাড়া ভাব জায়ার। চোখ টেনে খুলতে পারছে না, অথচ একের পর এক কথা বলে যাচ্ছে। কল্প এবার জায়ার শরীর থেকে কম্বল সরিয়ে দিতে চেয়েও দিল না। হাত সরিয়ে নিয়ে ফিস ফিস করে বলল, সত্যি বলছে, এখন আমি উঠাতে গেলে কিন্তু লজ্জাটা আপনি পাবেন ম্যাডাম। তাই বলি এখন আর এত না ঘুমে ওঠেন। নামাজের সময় যায়, নামাজ পড়ে আবার ঘুমায়েন, কেউ বাধা দিবে না। কথাটা বলে একটুকু নড়ল না কল্প এবং আগের মতোই জায়ার দিকে ঝুঁকে রইল। তার দৃষ্টি নিবদ্ধ জায়ার অবচেতন ঘুমে মগ্ন মুখের দিকে। মনে হচ্ছিল সে যেন কোনো শিল্পকর্মের সৌন্দর্য দেখছে। জায়ার মুখের গভীর প্রশান্তি কল্পের মনে এক অন্যরকম মুগ্ধতার ছাপ ফেলেছে যেন। জায়া তখনও চোখ বুজে শুয়ে আছে, ঘুমের ঘোরে অবচেতন সে। এখনও পুরোপুরি ঘুমের রেশ কাটেনি। ঘুমের ঘোরে থাকায় টের পাচ্ছে না কিছুই। তার শ্বাস প্রশ্বাস ধীর স্থির। কল্প কিছুক্ষণ পর তপ্ত শ্বাস ফেলল। এই মেয়েকে এখন সোজাভাবে ওঠানো যাবে না। ভালোই বুঝেছে, সবই বেশি রাতে ঘুমানোর ফল। সময় দেখলো সে ভ্রু কুঁচকে, তারপর হালকা হাসি মুখে এনে জায়ার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এত ভালো করে বলেও কাজ হলো না তো? ঠিক আছে, এবার লজ্জাটা না হয় দিয়ে দিই। চট করে চোখ খুলে ফেলল জায়া। কল্পের ঠোঁটে তখন সূক্ষ্ম হাসির রেখা। জায়ার বিস্ময়ে ভরা চোখ কয়েক সেকেন্ডে কল্পের দিকে স্থির থাকলো। তারপর দ্রুত চোখ নামিয়ে নিজের কম্বলের ভেতরে লুকিয়ে নিজেকে দেখে নিল। শাড়ি পরার দরুন কিছুটা এলোমেলো। লজ্জায় লাল হয়ে উঠল সে। দু গালে যেন গোধূলির আভাত ছড়িয়ে পড়ল তার। সে কিছু বলতে না পেরে মাথা নুইয়ে রাখলো কম্বলের ভেতর। কল্প জায়ার অনুভূতি বুঝতে পারলো হয়তো। গলা পরিষ্কার করে বলে উঠল, থাক, আর লজ্জা পেতে হবে না। এখন চট জলদি উঠা হোক, আমি বারান্দায় আছি। পা চালিয়ে বারান্দার দিকে গেল কল্প। জায়া কম্বলের নিচ থেকে ধীরে ধীরে চোখ বের করে দেখলো কল্পের চলে যাওয়া। তার মাথায় তখন এক গাদা অদ্ভুত ভাবনা ভিড় করলো। কপাল চাপড়ে নিজেকেই দুষতে লাগলো। মনে মনে কিছু মন্দ কথা বলতেও ভুলল না। সকাল 9:30। খানবাড়ির ড্রয়িং রুমে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, যার ঘ্রাণ এখনও হালকা হাওয়ায় ভাসছে। বড়রা নিজেদের মতো নানান কথা বলায় ব্যস্ত। কেউ হাসি ঠাট্টা করছে, কেউ বা পুরনো স্মৃতি উস্কে দিচ্ছে। তাদের সঙ্গে আফরাস, কল্প নিজেরাও রয়েছে, দুজনেই নীরব। অন্যদিকে ছোটদের দল, মেয়ে কাজিনরা আরেক জগৎ সৃষ্টি করেছে। এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে ওরা নিজেদের মতো হাসি ঠাট্টায় মশগুল। তাদের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে জায়া। ওর উপস্থিতি দিয়েই পুরো পরিবেশ আলোকিত। কেউ তাকে মজা করে কিছু বলছে, কেউ আবার তার উপর দুষ্টুমি করে খোঁচা দিচ্ছে। আফরোজা এদিকে ওদিকে খেলে বেড়াচ্ছে নিজের মতো।
তুমি সকাল সকাল শাড়ি ছেড়ে থ্রি পিস পরছো? তোমাকে না বললাম শাড়ি পরতে আজ? রান্নাঘর থেকে জায়াদের কাছে আসতে আসতে বলল মারিয়া। তৎক্ষণাৎ কয়েক জোড়া চোখ জায়ার দিকে স্থির হলো। কেউ হয়তো এতক্ষণ তার পোশাক খেয়াল করেনি ভালো মতো। মারিয়ার কথায় সবাই তাকে ঘুরে ঘুরে দেখতে থাকলে জায়া ইতস্তত করে বলল, তো এখন কি সারাক্ষণ শাড়ি পরে ঘুরবো নাকি? আমার বুঝি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, তোমার লজ্জা করে। জায়ার কথা সম্পূর্ণ শেষ হবার আগেই হাসতে হাসতে বলল ফারিহা। তার কথায় বাকিরা সবাইও হেসে ফেলল। জায়া চোখ গরম করে তাকালো তার দিকে। ফারিহা পাত্তা দিল না বেশি। মেয়েটা বড্ড পাকা পাকা কথা বলে তাকে জ্বালাচ্ছে। শেষে মারিয়া রসিকতা করে বলল, শাড়ি পরলে তোমাকে একটু নতুন বউ লাগতো আর কি। শুধু আজই তো পরতে বলেছিলাম, কে জানতো আমার ছোট জায়ের এত লজ্জা। আরে কি লজ্জা, কি লজ্জা! কল্প ভাই লজ্জাবতী একেবারে। বউ বউ লাগতো আবার কি ভাবি, সে তো এখন বই। বাপের বাড়ি শ্বশুর বাড়ি একটাই, তাই হয়তো শাড়িতে লজ্জাটা একটু বেশি। সমস্যা নেই, কিছুদিন পর লজ্জারা জানলা দিয়ে পালিয়ে যাবে। মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলল আখি। তার চোখে মুখে এক ধরনের চমক, দুষ্টুমির হাসি। হাসির রোল পড়ে গেল সেখানে উপস্থিত সবার মাঝে। আরও কাজিনরা নানান কথা বলে একেবারে লজ্জায় ফেলে দিতে লাগলো জায়াকে। সবার হাসাহাসি আর কথার ধরন দেখে জায়া যেন এবার উসখুস করে উঠল। কি আজব, এখন একটা শাড়িও তাকে লজ্জা দিতে ছাড়ছে না। যে পারছে সেই লজ্জা দিয়ে যাচ্ছে। জায়া নিজের দৃষ্টি লুকাতে এদিকে ওদিকে তাকাতে লাগলো। কেমন লাগছে তার। কোনো রকম সেখান থেকে সরে যেতে নিবে। এরই মধ্যে মারিয়া খেয়াল করলো কল্প আফরাজকে ছোট করে কিছু বলে নিজের রুমের দিকে যাচ্ছে, হয়তো রেডি হতে যাচ্ছে বের হবে বলে। আফরাজ একেবারে রেডি হয়ে নেমেছে, তাই সে বসেই রইল। মারিয়া সব দেখে জায়াকে আটকে নিচু গলায় বলল, রুমে যাও, কল্প হয়তো বের হবে, দেখো কি লাগে। জায়া ভ্রু কুচকে ঘাড় ঘুরিয়ে কল্পের যাওয়া দেখে অবুঝের মতো বলল, হ্যাঁ তো বের হবে, আমি রুমে গিয়ে কি করব? কিছু করা লাগবে না, তুমি যাও তাই হবে। তার কথায় আখি চোখ পাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, ভাবি বলছে না রুমে যেতে, যা এখান থেকে বলো। সবই যদি বলে বলে দিতে হয় তাহলে কেমনি কি? এমনি তো সম্পর্ক কোনোদিনই স্বাভাবিক হবে না। জায়ার মুখখানি একদম চুপসে গেল। মনে মনে বলল, সব দিকেই দেখি জ্বালা, মানে বিয়ে মানেই জ্বালা। সম্পর্ক স্বাভাবিক হবে না আবার কি? অস্বাভাবিক সম্পর্ক আবার স্বাভাবিক হয় নাকি এত সহজে? আনমনে প্রশ্নগুলো করলো নিজের মনকে। কোথাও একটা দীর্ঘশ্বাস বাঁধলো যেন। জায়া সেখান থেকে যেতেই আখি উচ্ছ্বাসিত হয়ে বলল, আচ্ছা, শীত তো পড়েই গেছে কিছুটা, এই সময় আমাদের কোথাও ঘুরতে গেলে হয় না? হ্যাঁ তা হয়, তার জন্য বাড়ির সবাইকে বলে রাজি করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো ঘুরতে যাই সবাই মিলে। কোথায় আর ঘুরতে যাবে? এখন শীতের মধ্যে ঘোরার কথা বললে দেখবা গ্রামে নিয়ে যাবে। আমার একদম ভালো লাগে না, বলল ফারিহার ছোট বোন ফিহা। ওর কথায় আখি আরো আনন্দিত হয়ে বলল, আরে সেটাই তো ভালো বলা, গ্রামে শীতের সময়টা আরো ভালো করে উপভোগ করা যায়। সবাই মিলে গেলে ছোটখাটো একটা পিকনিকও হয়ে যাবে। আহা, শীতের পিঠা, কতদিন কোথাও যায় না। তা নিজের হাজবেন্ডকে বলো না কোথাও নিয়ে যেতে। শুধু শুধু আমাদের গ্রামের দিকে টানছো কেন? আর পিঠা তো এখানেও খাওয়া যাবে। তুই চুপ থাক, দরকার হলে তোরে নিয়ে যাব না। তোর তো সামনে টেস্ট এক্সাম, তুই একাই থাকিস যা। বিরক্ত হয়ে বলল ফারিহা। সবার তর্কাতর্কি দেখে মারিয়া সবাইকে থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা হয়েছে, বড়দের জানানোর নাম নাই কিছু না, আর তোমরা এখনই ঝগড়া শুরু করে দিছো। আরে ভাবিজান চিল, আমার মার কানে কথাটা তুলে দিলেই কাজ হয়ে যাবে। সবার আদরের বোন কিনা। চলো তার আগে হিমান ভাইদের বলে গিয়ে। ভিড়িয়ে রাখা দরজার সামনে স্থির দাঁড়িয়ে আছে জায়া। কল্প হয়তো ভেতরে প্রস্তুত হচ্ছে আর বাহিরে দাঁড়িয়ে সে নিজেকে স্থির করছে। তার মনে হচ্ছে দরজার এপাশে দাঁড়ানোটা আজ কতখানি কঠিন। পা দুটো ভারী হয়ে গেছে। বুকের ভেতর অদৃশ্য একটা শেকল তাকে পেছনে টেনে ধরে রাখছে। দ্বিধার ভারে সে স্থির, অথচ এতদিন এমনটা কখনো হয়নি। আগে যখন ইচ্ছে হয়েছে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করেই রুমে ঢুকে পড়েছে, কিন্তু আজ কেন এমন হচ্ছে? এ তো এখন তার নিজেরও
তবুও কেন যেন এই অদৃশ্য বাধার পাহাড় পেরিয়ে ভেতরে ঢোকার সাহস হারিয়ে ফেলছে সে। বুকের ভেতর কেমন যেন এক অস্থিরতা, হৃদয়টা ধুকভুক করছে অস্বাভাবিক ছন্দে, পায়ের তলায় মাটি যেন টলে উঠছে। এ অনুভূতি চেনে না সে। তার ভেতরে জমে থাকা হাজার প্রশ্ন, চিন্তার অনুভূতি এক এলোমেলো ঝড় তাকে গ্রাস করে ফেলছে মনে হচ্ছে। এমন মনে হচ্ছে এটা শুধু একটা দরজা নয়, এটা যেন দুজন মানুষের মধ্যে গড়ে ওঠা এক অদৃশ্য দেওয়াল, তাদের মধ্যের দেওয়াল। একবার যদি সাহস করে সে এই দেওয়াল টপকাতে পারে তাহলে হয়তো সব সহজ হয়ে যাবে। যা কিছু সময় নিয়ে দরজায় সতর্কতার হিসেবে কড়া নাড়ল কয়েকবার, তারপর ভেতরে প্রবেশ করলো। কল্প তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বেল্ট ঠিক করতে ব্যস্ত। জায়া থমকে গেল দরজার কাছেই, তার চোখ চলে গেল কল্পের দিকে। মাথা নুয়ে রেখেছে কল্প, সম্পূর্ণ মনোযোগ বেল্টের দিকে। গাঢ় খয়েরি রঙের চকচকে সিল্কি ফুল হাতা শার্ট, যা তার সুগঠিত শরীরের সাথে একদম নিখুঁতভাবে লেগে রয়েছে। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো সুসংস্কৃত ভঙ্গিতে। চওড়া কাত ও দৃঢ় দেহ শার্টটির সামান্য টান টান অংশগুলোকে আরও বেশি স্পষ্ট করে তুলেছে। মাথার চুলগুলো নিখুঁতভাবে সেট করা জেল দিয়ে যেন এক বিন্দু বাতাসে তা এলোমেলো করতে সাহস পাবে না। কালো চকচকে প্যান্টের সঙ্গে তার হাতের মানানসই একটি ঘড়ি, যা তাকে আরও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় করে তুলেছে। জায়া নীরবে সবই দেখল। তার চোখ আটকে গেছে কল্পের বেল্ট বাঁধার ভঙ্গিতে। কল্পের কপালের নিচে কয়েকটি রক একটু একটু করে ফুলে উঠেছে, যা তার মনোযোগ আরও একাগ্রতার জানান দিচ্ছে। জায়া চোখ সরিয়ে নিল। এই মুহূর্তে কি বলবে, কি করবে কিছুই ভেবে পেল না সে। রুমের মধ্যে নীরব পরিবেশ, যা এবারে কল্প ভেঙে দিল। বেল্টের কাজ শেষ করে টান টান দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখতে দেখতে গম্ভীর ভারী গলায় বলে উঠল, এমন দাঁড়িয়ে কেন? কি সমস্যা? হঠাৎ গলা পেয়ে চমকে উঠল জায়া, আমতামতা করে বলল, না মানে কিছু বলার আছে? ঘুরে দাঁড়িয়ে জায়ার দিক থেকে তাকে শান্ত ভঙ্গিতে বলল কল্প। জায়া কল্পের দিকে দেখে ব্যস্ত দৃষ্টি দিতে লাগলো এদিকে ওদিকে। কল্প ওর চুপসে যাওয়া মুখ দেখে ভ্রু কুঁচকে নিল, চোখে কৌতূহল। জায়া কি তাকে কিছু বলতে এসেছে? কল্প শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো, তবে এবার দু পকেটে হাত রেখে দাঁড়ালো বেশ আরামেই। জায়া অস্থির, কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর কল্পের দিকে তাকে নিম্ন আওয়াজে বলল, তুমি বের হচ্ছ? হুম। ভাবি বললো তোমার কিছু প্রয়োজন কিনা দেখতে, তাই। কল্প এবার বুঝলো, ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, ভাবি বলেছে? তাহলে তো কিছু প্রয়োজন কিনা কিংবা আছে কিনা তা তো চোখে পড়বে না। একজনের প্রয়োজন তখনই চোখে পড়বে যখন অপর মানুষটি সেই প্রয়োজন দেখতে চাইবে, উপলব্ধি করতে চাইবে। সময় আছে, তাড়াহুড়ো করার কিছু নেই। জায়া কিছু বলল না। কথাটা কিভাবে নিল বুঝে গেল না সে। কিছু মুহূর্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো কল্পের দিকে। কল্প ততক্ষণে তপ্ত শ্বাস ফেলে এগিয়ে আসতে নিল জায়ার দিকে। তা দেখে জায়া কিছু না বুঝে নিচের জায়গায় শক্ত হয়ে দাঁড়ালো। কল্পের অদ্ভুত কথার সঙ্গে তার দিকে এগিয়ে আসা তার হৃৎস্পন্দন আরও বাড়িয়ে তুলছে। কল্প কি এখন বেরিয়ে যাবে, নাকি তার কাছে এসে আরও কিছু কথা শুনিয়ে দিবে? নানান ভাবনায় আসলো জায়ার মনে। সে শান্ত স্থির হয়ে দাঁড়াতেই কল্প অবাক করে দিয়ে পাশে কাটিয়ে বেড সাইডের টেবিল থেকে একে একে নিজের ফোন ওয়ালেট তুলে নিল। জায়ার দিকে তাকে নির্লিপ্ত গলায় বলল, এত দ্বিধায় থাকে ইতস্তত করা? অস্থির হয়ে পড়ার আদৌ কোনো কারণ আছে? চোখ তুলে তাকালো জায়া, বলল, কারণ নেই বলছো? কেউ দিব্যি দিয়েছে সবকিছু। শুরু থেকে শুরু সুন্দর হতে হবে। সম্পর্ক অতটা জটিল নয় যে এতটা। জটিল নয়? কল্পকে নিজের পুরো কথা শেষ করতে দিল না জায়া। তার চোখে মুখে অদ্ভুত এক ছাপ, নানান প্রশ্ন। কল্প শান্ত চোখে তাকালো, তারপর ধীর পায়ে এগিয়ে আসলো এবার জায়ার দিকে। কিছু বুঝতে না দিয়ে আচানক জায়ার অতি কাছ ঘেঁষে দাঁড়িয়ে দু গালে দু হাত রাখলো আলতো করে।
কেঁপে উঠল জায়া। তার স্পর্শের তীব্রতা এক মুহূর্তেই স্থির করে দিল তাকে। চোখে এক মুহূর্তের জন্য বিভ্রান্তি, দ্বিধা এবং প্রশ্নের মিশ্রণ। কল্পের চোখ দুটি যেন তার ভেতরের গভীর অনুভূতিগুলো বের করে ফেলতে চাইছে। বোধহয় সে তার সমস্ত গোপন ভাবনা, ভয়, দ্বিধার সীমানা বুঝে নিতে চাইছে। কারো মুখে টু শব্দটি নেই। প্রায় কয়েক মিনিট একইভাবে থেকে হঠাৎই কল্প জায়ার কপালে স্নেহের পরশ এঁকে দিল। মুহূর্তেই চোখ বন্ধ করে নিল জায়া। নিজের করে প্রথম ছোঁয়ায় কিছুটা কম্পন ধরে গেল তার শরীরে। হৃদয়ের অদ্ভুত রকমের ধুকভুক অনুভব করল। ওড়নার কোণ চেপে ধরে নিজেকে সামলাতে চাইল। কল্প শান্ত ধীর কণ্ঠে এবার জায়ার প্রশ্নের উত্তর করল। না, জটিল নয়। আমাদের দুজনের দুজনকে গোছাতে একটা সময় লাগবে, মানিয়ে নিতে সময় লাগবে, এছাড়া আর কিছুই নয়। আসি। কথাটা বলে কল্প কয়েক সেকেন্ড জায়ার মুখের দিকে তাকিয়ে থেকে আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে। পায়ের গতি বাড়িয়ে বের হয়ে গেল রুম থেকে। জায়া এখনো থ হয়ে আছে। মনে হচ্ছে সে অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। কল্পের বলা কথাটা কানে প্রতিধ্বনি হচ্ছে যেন বারংবার। ওইদিকে কল্প নিচে লিভিং রুমে নামতেই কাজিনরা সব হামলে পড়ল। সবার মধ্যে হইচই, আনন্দময় পরিবেশ। ফারিহার কথা কাজে লেগে গেছে। সিদ্ধান্ত হয়েছে দুদিন পর গ্রামে যাবে সবাই ছুটি কাটাতে। এই সঙ্গে শীতের পিঠা, ঘোরাঘুরি, শীতের মৌসুম উপভোগ করা সবই হবে। তাই কল্প নামতেই ঘিরে ধরল সবাই তাকে। হিমান বলল, আরে এই তো আসল মানুষ এসে গেছে। কি বের হয়েছিস তো? শুধু আজকের দিনই কিন্তু, কাল থেকে নো কাজ। আমরা কিন্তু এবার গ্রামেই সবাই চলে যাচ্ছি। ভ্রু কুঁচকে নিল কল্প। হঠাৎ গ্রামে যাবে বুঝতে না পেরে বলল, গ্রামে যাচ্ছে মানে? হঠাৎ কেন? হঠাৎ কেন আবার কি? আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। সবাই একসাথে আছি, একটা পিকনিক হয়ে যাবে। সবাই কিছুক্ষণ আগে পরিকল্পনা করেছে এবার শীতটা গ্রামে উপভোগ করবে। হ্যাঁ, ঘুরতে যাচ্ছি বুঝছো। সবাই মানে সবাই। তুমি আজকে বের হচ্ছ হও, তোমার তো আবার কাজের শেষ থাকে না। বাট কাল থেকে কোনো কাজ নেই। অতি উৎসাহিত হয়ে বলল ফারিহা। ফিহা একটু মুখ ভেঙচি দিল। তাদের কথার মধ্যে জায়াও নিচে নেমে আসলো। কল্পকে ঘিরে ধরতে দেখে কিছু বুঝলো না কিসের কথা হচ্ছে। কল্প ওদের কথা শুনে কিছু বলতে যাবে, কিন্তু তাকে থামিয়ে দিল আখি। বলল, তুই একদম মুখ খুলে ব্যাগরা দিবি না। অনেক কষ্টে আমার বাপ জ্যাঠাকে রাজি করিয়েছে। কল্প এবার বোধহয় একটু বিরক্ত হলো। সবাইকে থামিয়ে বলল, আশ্চর্য, সবাই এমন করছিস যেন এই প্রথম গ্রামে যাচ্ছিস। আর ব্যাগরা আবার কি? আমার সত্যি ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যেতে পারবো না, বড় লাগছে। হ্যাঁ, যেন তোর কথা শোনার জন্য আমরা বসে আছি। এইখানে কারো কথা শোনা হবে না। আফরাজ ভাইও রাজি হয়েছে, তাহলে তুই কেডা? অতি সাহস করেই তুই কে শব্দটা বলল হেমায়েত। কল্পের কপালে ভাঁজ পড়ল কিছুটা। হেমায়েতকে তীক্ষ্ণ চোখে দেখে বলল, সিরিয়াসলি আমি কে? বলেই হেমায়েতকে ধরতে নিলে সে চট করেই সেখান থেকে সরে জায়া আখির পেছনে যেয়ে দাঁড়ালো। ওইদিকে এজিয়া খান আর কল্পনা খান এসে বললেন, আরে আরে কি হয়েছে? সবগুলো এমন ছোট বাচ্চাদের মতো করছিস কেন? তোমার ছেলে মামি, তোমার ছেলে দেখো কি শুরু করেছে। তা আমার ছেলে কি করেছে? পুরোটা সময় জায়া নীরব দর্শকের ভূমিকা পালন করলো। কথা চলল সেখানে নানান রকম। শেষে কল্প সবার মধ্য থেকে সরে আবার খানের কাছে গেল। ড্রয়িং রুমে এখনও আবরার খান, আবির খান, আফরাজ বসে আছে। সবার হাতে হাতে চায়ের কাপ। কিছু নিয়ে আলোচনা করছে তারা। কল্প নিজেও আবার আফরাজের পাশে বসে আবরার খানকে উদ্দেশ্য করে বলল, গ্রামে যাওয়ার প্ল্যানিং হয়েছে, কিন্তু আমাদের বিজনেস মিটিংয়ের জন্য। হ্যাঁ, পিছিয়ে যাও, সমস্যা নেই তো, আমাদেরই তো সব। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন আবরার খান। আবির খান বললেন, 2 দিন পরের ডেটই তো মনে হয়, সমস্যা নেই, ডেট চেঞ্জ করে 3-4 দিন পর ফালাও। কল্প হতাশ হলো। ডেট দিয়ে ডেট পরিবর্তন করা মোটেও পছন্দ নয়, তাও তবুও সেই কাজটাই করবে এখন সবাই। আর কোনো কথা বলতে না পেরে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আফরাজের দিকে তাকালো। আফরাজ শান্ত হয়ে আয়েশ করে চা খাচ্ছে। কল্পকে দেখেও কিছু বলল না, যেন কল্পের দৃষ্টি নিজের উপর জেনেও এড়িয়ে গেল সে সূক্ষ্মভাবে।
খুব ভালো করেই বুঝতে পারছে এখন তার কাজ নিয়ে কথা বলবে কল্প। সব কিছুতে কিভাবে সায় দেয়। কল্প আফরাজের হাব ভাব দেখে আর কিছু বলল না, ভদ্রতার সহিত উঠে গেল সেখান থেকে। সন্ধ্যাবেলা মাগরিবের আজান শেষে খানবাড়ির ড্রয়িং রুম এবং রান্নাঘরে যেন এক আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে। একদিকে রান্নার সুগন্ধির বাতাস ভাসছে, অন্যদিকে সন্ধ্যার নাস্তার সাথে জমজমাট গল্প গুজব চলছে। বাড়ির প্রতিটি কোণ যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। ড্রয়িং রুমে যেখানে জায়া, মারিয়া, ফিহা এবং হিমানরা একে অপরের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। মোবাইল ফোনে জুটি বেঁধে লুডো খেলা চলছে। রোল করা ডিজিটাল ডাইসের শব্দ আর তাদের মধ্যে রেশারেশি যেন একে অপরের মুখে হাসি ফোটাতে থাকে। মাঝে মাঝে আফরোজা এসে ঝামেলা করতে শুরু করেছে সেও খেলবে বলে। এই যেন এক অস্থির আনন্দ মিশ্রিত শোরগোল আর খুশির হাওয়ার ভরা। রান্নাঘরে দুই ফুপু এজিয়া এবং কল্পনা খান ব্যস্তভাবে রান্না করছে। চুলার ওপর রাখা হালকা ভাপে ওঠা সসপ্যানের সেদ্ধ মশলার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে যেন। একে অপরের সাহায্যে নানান পদ তৈরি হচ্ছে। রান্নাঘরের মধ্যে যেন শা শা শব্দ, তেমনি মাঝে মাঝে কোনো এক পাত্রে পানি ফুটতে থাকে। রাঁধুনিদের হাসির ধ্বনি সেগুলোর সাথে এক হয়ে সুরে সুর মিলছে। সব মিলিয়ে বাড়ির পরিবেশ যেন এক মহাকাব্যিক আঙ্গিকও ধারণ করেছে, যেখানে কাজের সাথে একে অপরের সম্পর্কের মাধুর্য, ভালোবাসা আর আন্তরিকতা মিশে যায়। বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে ঐক্য, আনন্দ আর ভালোবাসার এক অনবদ্য ছবি ফুটছে যেন। তাদের এত আনন্দ ও হইচইয়ের মধ্যে বাড়ির ভেতরে প্রবেশ করে কল্পর সাথে আফরাজ এবং আবির খান। তাদের উপস্থিতি যেন একটু অন্যরকম এক গন্ধ বয়ে আনে, কারণ মুহূর্তের মধ্যেই পরিবেশ বদলে যেতে থাকে। রান্নাঘর থেকে কল্পের দিকে নজর পড়তেই কল্পনা খান আচমকা একটু বিচলিত হয়ে উঠল। তার গলার রেশ কিছুটা উদ্বেগে ছাপ স্পষ্ট হয়ে ওঠে এবং সাথে সাথেই কল্পনা খান রান্নাঘর থেকে দ্রুত বিচলিতভাবে বেরিয়ে আসেন। এমন এক মুহূর্তে সবার দৃষ্টি মনোযোগ একসাথেই কল্পের দিকে চলে যায়। কল্পের হাতে এবং কপালে ব্যান্ডেজ বাঁধা। ব্যান্ডেজের নিচে লাল রক্তের সাদা দাগটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা তার পুরো উপস্থিতিকে একটু গভীর করে তোলে। সবার চোখে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ে। মুহূর্তের জন্য পুরো বাড়ি পরিবেশ যেন থমকে যায়। আফরাজ কল্প এসে বসতেই কল্পনা খান উদ্বেগ হয়ে প্রশ্ন করেন, এ কি, তোর হাতে কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কি করে হলো? আফরাজ, আবির খান নিশ্চুপ, জায়ারাও সবাই অবাক হয়েছে। হঠাৎ কি করে কি হলো? জায়া শুধু দূর থেকে ডাব ডাব করে তাকিয়ে আছে কল্পের ক্ষতগুলোর দিকে। বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। রান্নাঘর ছেড়ে ইতিমধ্যে সবাই বের হয়ে এসেছে। কল্প একে একে নিজের আশপাশ সবাইকে দেখে বলল, তেমন কিছুই না মা, তেমন তো টেনশন নিও না। টেনশন নিব না মানে? সকালে ভালো মানুষ বেরিয়ে গেলি, এখন হাতে কপালে ব্যান্ডেজ নিয়ে এসে বলছিস টেনশন নিব না? কি করে হলো এসব? কল্প চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে ধীর কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, ওই ছোট একটা অ্যাক্সিডেন্ট জাস্ট। অ্যাক্সিডেন্ট? এই আফরাজ কি বলছে ও? কোথায় পেলি ওকে? মায়ের মন বরাবরই একটু কিছুতেই উদ্বিগ্ন। কল্পনা খান কাউকে কিছু বলতে না দিয়ে একের পর এক প্রশ্ন করেই চলছে। শেষে আফরাজ আবির খানের দিকে তাকিয়ে একটু বিস্তারিত করে বলল, একটা মোটরসাইকেলের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেরকম না, ওই আর কি, দুটো গাড়ি সাইড কাটছে, চিন্তার কোনো কারণ নেই, সেরকম অ্যাক্সিডেন্ট হতে হতেও বেঁচে গেছে, ডক্টর দেখিয়ে এনেছি। কল্প এবার বসা থেকে উঠে পড়ল, সবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি খুবই ক্লান্ত, আমি রোজ যাচ্ছি তাহলে। সে উঠতেই আফরোজা এসে কল্পের হাত ধরে আদো আদো গলায় বলল, তোমার কি হয়েছে চাচু? ব্যথা পেয়েছো? কল্প মাথা নিচু করে আফরোজার দিকে তাকিয়ে মৃদু হাসল। তার গলায় ক্লান্তির ছাপ স্পষ্ট, তবু ছোট আফরোজার প্রশ্নের উত্তরে শান্ত কণ্ঠে বলল, চাচুর কিছু হয়নি মাম্মা, চাচু তো ফিট অ্যান্ড ফাইন আছে। তোমার হাতে কপালে কি হয়েছে? কিছু হয়নি মাম্মা, তুমি খেলা করো, যাও।
রোজা কিছুক্ষণ মাথা উঁচু করে কল্পের দিকে বড় বড় করে তাকিয়ে থেকে আফরাজের কোলে গিয়ে বসে পড়ল। গালে ছোট ছোট হাত রেখে আদুরু গলায় বাবা বাবা বলে ডাকতেই থাকলো সে। ওইদিকে কল্প আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সবাই তার দিকে তাকিয়ে রইল, কিন্তু কেউ আর কিছু বলল না। জায়া চুপচাপ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। ভেতরে ভেতরে কেমন একটা অস্বস্তির জমাট বাঁধল। ড্রয়িং রুম থেকে কল্পের যাওয়া মাত্রই কল্পনা খান আফরাজের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, আসলে তেমন কিছু হয়নি তো? ডক্টর ভালোভাবে দেখিয়ে এনেছিস? কি যে করে না ছেলেটা, এত করে বলি ড্রাইভার নিয়ে চলাচল করতে, তবুও ওনার নিজেরই ড্রাইভ করতে হবে। কেমন কাণ্ড বাঁধালো কিভাবে? তার কথায় আবির খান আশ্বস্ত করে বলল, সত্যি তেমন কিছু হয়নি ভাবি, ছোট একটা অ্যাক্সিডেন্ট ছিল। সামনে থেকে নাকি মোটরসাইকেল আসায় আর কল্পের গাড়ি দুটো মুখোমুখি, টুকুর লাগতে লাগতেও শেষে সামলে নিয়েছে কল্প। বলতে পারো কানের পানি কান দিয়ে গেছে। আবির খানের কথায় বাড়ির সবার সাথে সাথে হয়তো কিছু নিশ্চিত হলো কল্পনা খান। দুই মাত্র ছেলে তার, কারো একটু কিছু হলে কেমন বুকে পুড়ে। একদিকে জায়া চুপ করে সিঁড়ির দিকে তাকিয়েছিল। তার মনের ভেতর নানা প্রশ্ন, নানা অজানা ভাবনা। হঠাৎ চোখের সামনে যেন ভেসে উঠল সেই লোহরী তুরঙ্গের ঢেউয়ের মতো এক অনুভূতি। কল্প উপরে উঠতেই আবারও নিচের দিকে তাকিয়ে বলল, কড়া করে এক কাপ কফি পাঠিও। কল্পের রুক্ষ গলার স্বর ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা এনে দিল। কড়া করে এক কাপ কফি পাঠিও তো, কথাটা এমনভাবে বলল যেন আদেশ, অথচ চোখেও এক চিলতে অভিব্যক্তি নেই। সবাই মাথা উঁচু করে তাকালো তার দিকে। কল্প কথাটুকু বলেই নিজের রুমে ঢুকে গেল। তার কথা কর্ণপাত হতেই জায়া আর এক মুহূর্ত দেরি করল না। এবার সবাইকে উপেক্ষা করে পা চালিয়ে রান্নাঘরের দিকে গেল সে। তার মনের ভেতর কোনো যুদ্ধ চলছিল এতক্ষণ। কল্পের কথাটা শোনার পর মুহূর্তেই যেন তার সরে গেল নিমিষেই। মনে হচ্ছিল এতক্ষণ যা কিছু তাকে আটকে রেখেছিল এই এক বাক্যের মাধ্যমেই যেন সে মুক্তি পেল। রান্নাঘরে গিয়ে জায়া একটা বড় নিঃশ্বাস ফেলল। হাত গুটিয়ে কাজে লেগে গেল। গরম পানির কেটলিটা তুলে চুলায় বসিয়ে দিয়ে কফির মগটা হাতে নিয়ে তার মন ঘুরে বেড়ালো অজানা এক জগতে। অনুভূতিরা সব এলোমেলো। সকালেই ভালো মানুষটি বেরিয়ে এখন অ্যাক্সিডেন্ট করে আসলো। একটুও কি সাবধানে থাকবে না? একটু সাবধান হওয়া কি এতই কঠিন? ড্রাইভিং জানার জন্য কি সব সময় তাকেই ড্রাইভ করতে হবে? নিজের মনে মনেই নানান প্রশ্ন করতে থাকলো জায়া। তারপরই মনে পড়ল কল্পের কপালে সেই ব্যান্ডেজের কথা। তার শরীর মুখবয়ের কথা মনে পড়তেই জায়ার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি খেলে গেল। তার নির্লিপ্ত নীরব শক্তি জায়াকে আকর্ষণ করছিল। একটা সূক্ষ্ম টান অনুভব করছিল সে কল্পের প্রতি। নানান ভাবনা ভাবতে ভাবতে সে কফির মিশ্রণটা ভালো করে নাড়ল। মগে কফি ঢেলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর কল্পনা খান এসে কফি বানানো শেষ দেখে বললেন,